শুরু হলো ত্রয়োদশ সংসদের পথচলা। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, ডেপুটি কায়সার কামাল, দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু, সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী। সংসদে রাষ্ট্রপতির ভাষণ কিছুক্ষণের মধ্যে। এবারের সংসদে জনমানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে, আশা সদস্যদের। জ্বালানি তেলের জন্য পেট্রোল পাম্পে আজও দীর্ঘ লাইন। নতুন সরকারকে বিব্রত করতেই কৃত্রিম সংকট তৈরি হয়েছে, মালিক সমিতির অভিযোগ। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের। প্রথম অধিবেশনেই নির্বাচিত করা হয় স্পিকার ও ডেপুটি স্পিকার। শুরুতে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। পরে বক্তব্যে বহুল আকাঙ্ক্ষিত সংসদ কার্যকর করতে সংসদ সদস্যদের সহযোগিতা চাইলেন নতুন স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ। রিপোর্ট করেছেন সিকান্দার রহমান। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচিত হয়ে স্পিকার হিসেবে শপথ নিলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আমি বাংলাদেশের প্রতি। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে বেলা 11টায় প্রথম অধিবেশন শুরু হয়। মাননীয় সভাপতি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অংশগ্রহণ গণতন্ত্রের নূতন করে অগ্রযাত্রাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে। এর আগে অধিবেশনে সভাপতিত্ব করতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাবকে সমর্থন জানায় সংসদে বিরোধী দলীয় উপনেতা জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অত্যন্ত একজন সজ্জন, উনি অত্যন্ত প্রাচীন রাজনীতিবিদ। উনি যে দলই করুন না কেন, আমি মনে করি দেশের সকল মানুষের ওনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা আছে। এ সময় স্পিকারের চেয়ার ছিল শূন্য। শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেন। গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। এই আন্দোলন সংগ্রামে যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের প্রিয়জন হারিয়েছেন, যেসব পরিবার তাদের সন্তান স্বজন হারিয়েছেন, যেসব আহত মানুষকে তাদের স্বাচ্ছন্দ্যের জীবন হারাতে হয়েছে, যেসব মানুষগুলো নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিক হয়রানি কিংবা মিথ্যে মামলা শিকার হয়ে সর্বস্ব হারিয়েছেন, আমি তাদের সকলের অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। নতুন সংসদ কার্যকর রাখার কথা বলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এই দেশের সংসদ এবং সংসদীয় রাজনীতি সত্যিকার অর্থে খুব কম সময়ে কার্যকর ছিল। অল্প যেটুকু সময় ছিল জনগণ তার সুবিধা পেয়েছে। বেশিরভাগ সময় ফ্যাসিজমের কবলে পড়ে এই সংসদ ছিল অনেকটা ডামি সংসদ, অকার্যকর। পরে নতুন স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম চলে। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। মাননীয় সদস্যকে আন্তরিক ধন্যবাদ। শুরু হলো সংসদের প্রথম অধিবেশন। আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সংসদ হবে সব যুক্তিতর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ হোসেন। এদিকে ত্রয়োদশ সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সূচনা বক্তব্যের শুরুতে 1971 সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এ সময় তিনি খালেদা জিয়া সহ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশ মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। সর্বস্তরের জাতীয় সংসদের সংসদীয় দলের
নেতা নির্বাচিত হতেন। সম্মানিত, ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদের রাজনীতির এই ঐতিহাসিক মুহূর্তে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যার অশেষ রহমতে আমরা একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করতে পেরেছি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। সম্মানিত, এবারের সংসদ হবে সুবিচারের সংসদ, এমন প্রত্যাশা করেছেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এই সংসদ যেন চরিত্র হননের কেন্দ্রবিন্দুতে পরিণত না হয়, বক্তব্যে এমন আহ্বান জানান ডক্টর শফিকুর। আমরা আশা করতে চাই অতীতে যে মন্দ নজির সৃষ্টি হয়েছে বিভিন্ন সময়, এটি নতুন করে আর হবে না। আজকের এই সংসদে অনেক তরুণ সদস্য এখানে আজকে এসেছেন। আমিও বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ, আমার জীবনে এটা প্রথম এই সংসদে ঢুকে, সুতরাং আমিও তরুণদের একজন। সেই তরুণরা যারা এখানে প্রাজ্ঞ আছেন, অতীতে যারা এই মহান সংসদের সদস্য বারবার নির্বাচিত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিখব। আমরা অতীতের সংসদগুলোতে দেখেছি এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সংসদ হবে সব যুক্তিতর্ক ও জাতীয় সমস্যা নিয়ে আলোচনা সমাধানের কেন্দ্রবিন্দু। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। রকুনুজ্জামানের রিপোর্ট। অবশেষে বাংলাদেশ ফিরল আবারও সংসদীয় গণতন্ত্রের যুগে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা তারেক রহমান। আনুষ্ঠানিকতা শেষে সংসদে দেয়া সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান জানান, এখন থেকে দেশের সব সমস্যার সমাধান নিয়ে বিভিন্ন মত পথের যত যুক্তি তর্ক আলোচনা সিদ্ধান্ত হবে, তার কেন্দ্রবিন্দু হবে সংসদ। ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন সার্বভৌম নিরাপদ স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যের শুরুতে 1971 থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্মরণ করেন জীবনের শেষ দিন পর্যন্ত বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য লড়াইয়ের কথা। শ্রদ্ধা জানান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, দেশের সব দল মত নির্বিশেষে তিনি প্রধানমন্ত্রী হিসেবে সব জনগণের প্রতিনিধিত্ব করছেন। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।
সংসদকে কার্যকর করতে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এবারের সংসদ ঐতিহাসিক হবে, জনমানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ক্রান্তিকালে বিএনপি দেশের হাল ধরেছে, গণতান্ত্রিক ধারায় উন্নত বাংলাদেশ করবে দল। আর পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, দেশ দীর্ঘ বছর অন্ধকারের মধ্যে ছিল, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে বিরোধী দলের সহায়তা প্রয়োজন। সংসদ অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সাংবাদিকদের কাছে এসব বলেন বিএনপি মন্ত্রীরা। জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা, শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আজকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ। বাংলাদেশের প্রতিটি ক্রান্তি লগ্নে আপনি দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর বাংলাদেশের জনগণ আস্থা রেখেছে, এবারও রেখেছে। এবং আস্থা রাখার কারণ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই কঠিন অবস্থা থেকে, ক্রান্তি লগ্ন থেকে উত্তরণের পথ দেখিয়েছে। তা আমি আশা করি এবারও ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে পারবো এবং দেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক অর্ডারে একটি উন্নত বাংলাদেশ আমরা দেখতে পাবো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি সবাইকে নিয়ে এই বাংলাদেশটাকে গড়তে চান। আমরা তাকে যেন সবাই মিলে সহযোগিতা করি এবং বিশেষ করে যারা বিরোধী দলে রয়েছেন তাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন, কারণ এই বাংলাদেশটাকে আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে, নতুনভাবে হবে। আমরা দীর্ঘদিন অন্ধকারে ছিলাম, নতুনভাবে এই দেশটাকে গড়ার মাধ্যমে আলোর দিকে এগিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন আমাদের সহকর্মী আহমেদ সারোয়ার, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সারোয়ার, আজ প্রথমবারের মতো জাতীয় সংসদ অধিবেশন বসলো, আপনি সংসদ ভবনে আছেন, কি অবস্থা অধিবেশন সম্পর্কে আমাদের কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? হ্যাঁ, আজকে প্রথম অধিবেশন। আমি অবশ্য এই মুহূর্তে অধিবেশনের বাইরে, কারণ জানেন যে সংসদ চলাকালীন সময়ে সংসদের ভেতরে আমাদের রিপোর্টার এবং ক্যামেরা একসাথে অ্যালাউ করে না, সেজন্য যারাই লাইভ দিচ্ছে বা কিছু বলতে হচ্ছে আমরা বের হয়ে কথা বলছি। তো আমি এখন সংসদের বের হয়ে আপনাকে জানাচ্ছি, এই মুহূর্তে স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেছেন, তার উপর বেগম খালেদা জিয়ার উপর কয়েকটা কথা বলছেন বিভিন্ন সদস্যরা। এর আগে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। জানেন যে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি স্পিকার নির্বাচিত হয়েছেন এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। তারপরে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার পরেই সভাপতি মণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয় 5 জনকে। সেখানে মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর মঈন খান, মনিরুল হক চৌধুরী এবং এটিএম আজহারুল ইসলাম, এই 5 জনকে সভাপতি মণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে। স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নামের ক্রম এই সিরিয়াল অনুযায়ী তারা এক একজন সভাপতিত্ব করবেন। এরপর সংসদ নেতা তারেক রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। তারপর বিরোধী দলের নেতাও স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। তাদের বক্তব্যের ইয়াতে স্পিকার জানান যে তিনি এরই মধ্যে তার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে তিনি পদত্যাগ করেছেন। তারপর স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করা হয়। বেগম খালেদা জিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংসদ সদস্য এবং 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শোক প্রস্তাব উত্থাপন করা হয় এবং তার উপর আলোচনা চলছে। এরপর 2টার দিকে কথা ছিল, কিন্তু এই প্রস্তাবের পরে অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে, তারপরে রাষ্ট্রপতি ভাষণ দেবেন এবং তার ভাষণের সাথেই আজকের অধিবেশন শেষ হবে। ধন্যবাদ সরোয়ার আপনাকে, সংসদ ভবন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এনসিপি দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংসদ হবে কার্যকর, জাতির সকল সমস্যা সমাধানের স্থান হবে জাতীয় সংসদ। আর এনসিপি দলীয় সংসদ সদস্য আক্তার হোসেন বলেন, জনগণ গণভোটে রায় দিয়েছে, এ রায়ে বিএনপি সম্মান জানাবে বলে প্রত্যাশা তাদের। সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তারা। রাষ্ট্রপতি তো তার শপথ ভঙ্গ করেছে এবং সে তো ফেসিস্ট অ্যানাবেলার এবং এই কিলিং প্রসেসটাকে সে সহযোগিতা করেছে জুলাইয়ের। তো সেই জায়গা থেকে তার মোরাল তো কোনো গ্রাউন্ড নাই। আজকে জুলাইয়ের মধ্য দিয়ে অর্জিত এই
পার্লামেন্টে এসে ভাষণ দেওয়ার। দেখি আমরা সাংগঠনিকভাবে বা আমরা অ্যাজ এ দলগতভাবে আজকে আমরা কি স্টেটমেন্ট আপনারা দেখতে পাবেন। অবশ্যই এটা ফাংশনাল আমরা একটা পার্লামেন্ট চাই, যেই পার্লামেন্টে জাতির সকল সমস্যার সমাধান হচ্ছে পার্লামেন্ট থেকে উঠে আসবে, অংশগ্রহণমূলক একটা পার্লামেন্ট। আমরা বিএনপির এমপিরা আছেন, তাদের কাছে আমরা প্রত্যাশা রাখবো জনগণ যে গণভোটে রায় দিয়েছে সেই রায়ের প্রতি সম্মান দেখিয়ে তারা আজকেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন এবং আমরা একটা কার্যকর সংসদ দেখতে পাবো। আমরা যে 6 মাসের সময়সীমার মধ্যে সংবিধানের যে পার্টগুলোতে আমরা সংস্কার সাধন করতে চেয়েছিলাম সেগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো এবং বাংলাদেশ রাষ্ট্রের অন্যান্য যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আমাদের কথাটা আরম্ভ করতে পারবো। একটা কার্যকর সংসদের আমরা প্রত্যাশা করি। একটা হচ্ছে রাষ্ট্রপতির এই যে থেকে যাওয়া, তাকে এইভাবে সেলিব্রেট করা, সেই প্রত্যেকটা জিনিসের আমরা বিপক্ষে। নতুন সরকারকে বিপদে ফেলতেই এক শ্রেণীর আমলারা কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। বলেন, পেট্রোল অকটেনের সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নেই, অযথা আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান তার। এদিকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পেয়ে ভোগান্তিতে মোটরসাইকেল ও গাড়ি চালকেরা। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। গাড়ির এই দীর্ঘ সারি থামছেই না। কয়েক সপ্তাহ ধরেই এই চিত্র সারা দেশের পেট্রোল পাম্পগুলোর। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পরিমাণ মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। বলছেন, জ্বালানির পেছনেই ব্যয় হচ্ছে মূল্যবান সময়। ধরেন রোজার আগে আইসা বসে থাকি, ইফতারির সময় মনে করেন যাইতে পারি না, সন্ধ্যার দিকে আসলে মনে করেন বসে থাকি, তেল পাই না। কিছু সময় আপনার পাম্পে গেলে পাম্প বন্ধ করে দেয়। সরকার তো তেল দিচ্ছে, সরকার প্রথমে 25% কমাইছিল সাপ্লাই, এখন তো আরও 10% বাড়াই দিছে, মানে 15% কমাইছে। এই হিসাবে যেই অ্যাটিটিউড করতেছে আপনি পাম্প মালিকরা, এটা আসলে আমাদের জন্য খুব ক্ষতিকর হচ্ছে। 10 লিটার তেলের জন্য মনে করেন এই যে 2 ঘন্টা আসছি, তারপর গাড়ি চালাই আইছি আরও 3 কিলোমিটার, তো তাকরিবান 2-3 লিটার তো শেষ তেল। সিরিয়ালে থাকার পরে পাম্পের কাছাকাছি যাওয়ার পরে আপনার বলতেছে তেল নাই। পেট্রোল পাম্পগুলোতে একজন গ্রাহককে নির্দিষ্ট পরিমাণই জ্বালানি দিচ্ছে পাম্পগুলো। মালিকরা বলছেন, প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি নেয়াতেই তৈরি হচ্ছে আতঙ্ক। যারা পাঠাও চালা তাদের 600, আর দেখা যায় 5 লিটার, আর এমনি যারা ব্যক্তিগতভাবে চালা তাদের একটু কম, বা যদি কম নিচ্ছে তাদের কম দিচ্ছি। একটা লোক 4-5 বার করে নেয়, তাহলে কি জন্য নেয়? একটা গাড়ি কতটুকু চলে, কয় কিলো চলে, এটাও তো বুঝতে হবে। আপনাদের ধরতে হবে ওদেরকে আগে, যে ভাই এই ব্যাপার ঠিক মতো আসতেছেন, তেল পাচ্ছেন কিনা, আমাদের নয়, ওদেরকে ধরে। এদিকে সমসাময়িক পরিস্থিতি নিয়ে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির আহ্বায়ক জানান, দেশে জ্বালানির কোনো সংকট নেই, সরকারকে বিপদে ফেলতেই কেউ কেউ কৃত্রিম সংকট তৈরি করছে বলে দাবি তার। আমি 100% দায়ী করবো এই আমলাদেরকে, যারা রুট লেভেলে কোনো ইনফরমেশনকে কোনো কগনিজেন্সিতে নেয় না, তারা তাদের মতো এসি ঘরে বসে বসে সিদ্ধান্ত নেয়। বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। আপনি রুট লেভেলের ইনফরমেশন যদি না নেন, এটা ভুল হবেই সিদ্ধান্ত, এবং সেই ভুলই হচ্ছে। আমি 100% আপনার সাথে একমত, এটা সরকারকে একদম সাবঅর্ডাইজ করা হচ্ছে। কারণ আপনি তেল না পেলে, আমাকে তেল না দিলে জনগণ কি বুঝবে? তেল নাই, সরকার দিতে ব্যর্থ, এটাই তো প্রমাণ হবে, এবং তাই প্রমাণিত হচ্ছে। পেট্রোল পাম্পগুলোতে বিশৃঙ্খলা এড়াতে নিয়োজিত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধ শেষ করতে 3টি শর্ত রেখেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, ইরানকে ন্যায্য অধিকার, চলমান যুদ্ধের ক্ষতিপূরণ ও ভবিষ্যতে ইরানে হামলা না চালানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে নিশ্চয়তা দিলেই যুদ্ধ বিরতিতে যাবে তেহরান। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে 3 শর্তের কথা জানিয়েছেন পেজিশকিয়ান। এদিকে ইরানে যৌথ হামলার জবাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে তেহরান পাল্টা হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। স্থানীয় সময় বুধবার লস অ্যাঞ্জেলেসের জয়েন্ট রিজিওনাল ইন্টেলিজেন্স সেন্টারের মাধ্যমে এই গোপন সতর্কবার্তা জারি করেছে এফবিআই। গোয়েন্দা বিভাগের বিবৃতির পর ক্যালিফোর্নিয়া জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম। আর যুদ্ধের 13তম দিনেও মধ্যপ্রাচ্য জুড়ে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে।
শুরু হলো ত্রয়োদশ সংসদের পথচলা। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, ডেপুটি কায়সার কামাল। দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু, সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী। সংসদের রাষ্ট্রপতির ভাষণ কিছুক্ষণের মধ্যে। এবারের সংসদে জলবারুষের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে আশা সদস্যদের। জ্বালানি তেলের জন্য পেট্রোল পাম্পে আজও দীর্ঘ লাইন। নতুন সরকারকে বিব্রত করতে কৃত্রিম সংকট তৈরি হয়েছে মালিক সমিতির অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।